করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে
অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খোলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, স্বাগত জানাই মৃণালিনী এএনএন। আমরা প্রতিদিনের মতো আজকেও আমরা চলে এসেছি মৃণালিনী এএনএন এর অনলাইন ক্লাসে। তবে এই লকডাউনের মধ্যে কোনো ছাত্রছাত্রীর জন্য অসুবিধা না হয় সেই কারণে রাজ্য সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের মৃণালিনী এএনএন এ এই অনলাইন ক্লাস শুরু হয়েছে। তবে আজকে 10ম শ্রেণীর ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনা করবেন শিক্ষিকা নবনীতা চক্রবর্তী। নমস্কার ম্যাডাম আপনাকে। তবে আশা করি সকল ছাত্রছাত্রীরা তোমরা একদম মনোযোগ সহকারে ম্যাডামের পুরো ক্লাস ফলো করবে। তবে আজকে ম্যাডাম ভৌত বিজ্ঞানের কোন টপিকটা নিয়ে আলোচনা করবেন? আজকে হিউম্যান আই অ্যান্ড দ্য কালারফুল ওয়ার্ল্ড, দ্যাট মিন্স মানুষের চোখ এবং বর্ণময় বিশ্ব। একদম। তাহলে আশা করি সকল ছাত্রছাত্রীরা একদম প্রস্তুত হয়ে গিয়েছে ম্যাডামের পুরো ক্লাস ফলো করার জন্য। ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনি আপনার মতন করে আজকে শুরু করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, অন্যদিনের মতো আবার এসে গেছি আমরা ক্লাসে। তো আজকে 10ম শ্রেণীর ভৌত বিজ্ঞানে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই বলছি তোমরা সবাই ভালো আছো তো? ধরে নিচ্ছি সবাই ভালো আছো। আজকে আমরা যেই চ্যাপ্টারটা নিয়ে পড়া শুরু করব সেটা হচ্ছে মানুষের চোখ এবং বর্ণময় বিশ্ব, হিউম্যান আই অ্যান্ড দ্য কালারফুল ওয়ার্ল্ড। আসলে কি হয়, মানুষের চোখ মানে এটা পড়ার আগে আমি দু একটা কথা একটু তবু বলে দিই। এই যে আমরা মানুষের চোখ পড়বো বা এই চ্যাপ্টারটা যে পড়বো, এখানে আমাদের যে সিবিএসসির যে সিলেবাসটা আমরা পেয়েছিলাম, যে 30% রিডাকশন করে যে সিলেবাসটা সিবিএসসির প্যাটার্নে যেটা ছিল, সেটাতে কিছু কিছু জায়গা বাদ গেছে। তো টিবিএসসির ক্ষেত্রে আমরা এখনো হাতে পাইনি সিলেবাস, এবং সিলেবাস ফরমেশনের কাজ চলছে। তো নিয়ম অনুযায়ী আমি চ্যাপ্টারের প্রতিটা অংশই পড়িয়ে যাচ্ছি, তোমরা ভালো করে দেখবে। আর যে মানুষের চোখের বিভিন্ন গঠন, মানে চোখটা কিভাবে গঠিত, কি নিয়ে গঠিত, বা এখানে কিভাবে কাজ হয়, বা চোখের কি ত্রুটি থাকতে পারে, এগুলি আমরা সব এই চ্যাপ্টারের আলোচনা করব। তো প্রথমেই মানুষের চোখ কথাটা বললে একটা মানে সুন্দর কিছু আমাদের চোখের সামনেই ভাসে। আসলে কি আমরা চোখ দিয়ে কি সব দেখতে পারি, ঠিক না? মানে কেমন অদ্ভুত, চোখের সাহায্যে সব দেখছি। আসলে এটা কিন্তু একটা প্রাকৃতিক আলোকীয় যন্ত্র। যন্ত্রের মধ্যে কত কিছু থাকে, যন্ত্র কত কিছু দিয়ে তৈরি হয়, কিন্তু আমরা তো বুঝতে পারছি না। আমাদের যে এত সুন্দর চোখ আছে বা চোখের সাহায্যে যে সব দেখছি, দেখে ফেলছি, কিন্তু এর ভিতরে কি হয়, কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয়, কোথায় হচ্ছে, কি হচ্ছে, আমরা কিন্তু এই পড়াগুলি পড়লে জানতে পারবো। তুমি যখন মানুষের চোখ ব্যাপারটাকে কল্পনা করবে, যেমন চোখের সামনে যেমন ভাসতে হবে তোমাকে যে কি নিয়ে আমাদের চোখ গঠিত। আমাদের চোখ অনেকটা গোলাকার, এবং এটাকে এই জন্যই অক্ষিগোলকও বলা হয়। চোখের মধ্যে কি থাকে, কি পার্ট থাকে, একদম চোখের সামনে ভাসাও। প্রথমে থাকে স্ক্লেরা, তারপর থাকে কুরোয়েড, রেটিনা, তারপর কর্নিয়া, আইরিশ, পিউপিল, ডিফারেন্ট কতগুলি পার্ট থাকে যেগুলির সাহায্যে বিভিন্ন কাজ হয় চোখের। তো চোখের এক একটা পার্ট আমি এখন বোঝাবো, এবং কোন পার্টে কি কাজ হচ্ছে সেগুলি তোমরা জানতে পারবে। তো প্রথমেই শুরু করছি। আমি একটু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাও ভেবেছিলাম, কিন্তু এখানে এখন সম্ভব না, তো আমি এভাবেই ছবিতেই দেখিয়ে দিচ্ছি। প্রথমেই মানুষের চোখ জানতে গেলে সেখানে প্রথম যে জায়গাটা আমরা পড়ি সেটা হচ্ছে স্ক্লেরা বা শ্বেতমণ্ডল। দেখো, স্ক্লেরা বা শ্বেতমণ্ডল একদম বাইরের পার্ট,
এবং এটা কি হয়, শ্বেতমণ্ডল কথাটা দ্বারাই বোঝা যাচ্ছে যে আমাদের চোখের বাইরের যে সাদা আবরণ সেটা হচ্ছে স্ক্লেরা বা শ্বেতমণ্ডল। এরপরে কি থাকে, এরপরেই থাকে কোরোয়েড বা কৃষ্ণমণ্ডল। এখানে কি হয়, কৃষ্ণমণ্ডলের ক্ষেত্রে যে আভ্যন্তরীণ প্রতিফলনে সেখানে মানে আভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে বাধা দেয়। এখানে আমি প্রত্যেকটা পয়েন্ট দেখাচ্ছি। স্ক্লেরা, তারপর আছে কোরোয়েড। চোখের যে এই যে শ্বেতমণ্ডলের পরবর্তী যে এই যে একটা স্ফীত অংশ আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলি কর্নিয়া। এখন কর্নিয়ার কাছে আছে আইরিস, এবং আইরিসের মাঝখানে একটা ছোট ছিদ্রের মতো থাকে, ছোট্ট একটা পয়েন্টের মতো থাকে, যেটাকে বলা হয় তারারন্ধ্র বা পিউপিল। এর মধ্যে কি হয়, পিউপিলের মাধ্যমে কি আসতে পারে, আলোক রশ্মি যাতায়াত করতে পারে। এভাবে করে আমরা চোখের প্রত্যেকটা গঠন ভালো করে পড়ব। জানি না এখান থেকে কোনো কিছু যদি সিলেবাসে রিডাকশন হয় তাহলে তো অন্য ব্যাপার, কিন্তু তোমাদেরকে কিন্তু চোখের গঠন জানতে হলে এই পার্টগুলি সব জানতে হবে। এছাড়া কি আছে, এছাড়া আছে অপটিক নার্ভ, মানে এছাড়া আছে রেটিনা, যেটা খুব ইম্পর্টেন্ট রেটিনার ব্যাপারটা। রেটিনাতে কি হয়, রেটিনার মধ্যে আমাদের চোখের মধ্যে যে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেই প্রতিবিম্বটা রেটিনাতে সৃষ্টি হয়। এভাবে করে আমরা রেটিনাতে যখন প্রতিবিম্বটা আলো আসলো এবং এখানটা চোখের একটা চক্ষু লেন্স বা অক্ষি লেন্স আছে, সেখান দিয়ে আলো প্রতিসরণের পর সেখানে কি হয়, রেটিনাতে গিয়ে একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়। এবং রেটিনার মধ্যে অনেক আলোক সংবেদী কোষ থাকে, যেগুলি পরে বৈদ্যুতিক সংকেত প্রেরণ করে এই অপটিক্যাল নার্ভের মাধ্যমে। তাহলে এইভাবে করে আমাদের যে মানুষের চোখের বিভিন্ন পার্টগুলি খুব ভালো করে পড়বে, এবং চোখের মধ্যে কিভাবে এরকম আলোক রশ্মি যায় এবং কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেগুলি ভালো করে আমাদের টেক্সট বই ফলো করবে। তো মানুষের চোখের এই গঠনের পরে আমরা যেই পার্টটাতে যাব সেটা হচ্ছে চোখের ক্ষেত্রে আমরা কিছু ত্রুটি দেখতে পাই। অনেক সময় বলি না যে ওর চশমা, এত ছোট বয়সে চশমা লেগে গেছে, অনেক সময় আমরা এই কথাগুলি বলি। আসলে কি ব্যাপারটা, চোখের আমরা যখন মানুষের চোখ আমাদের দেখলে বাইরে থেকে দুটো চোখ, সুন্দর চোখ দেখতে পাই, কিন্তু অনেক সময় কি হয়, দৃষ্টিতে ত্রুটি দেখা যায়। তবে সেই ত্রুটির প্রতিকারেরও উপায় আছে। এই যে দৃষ্টির ত্রুটি, সেটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া, দ্বিতীয় ভাগ হচ্ছে দীর্ঘ দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া, আর 3 নাম্বার ভাগটা হচ্ছে ক্ষীণ দৃষ্টি বা প্রেসবায়োপিয়া আমরা বলতে পারি। তো এখন বলতে গেলে প্রথম যেটা আমরা দেখছি সেটা হচ্ছে স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া কথাটার অর্থ কি। এক্ষেত্রে কি হয়, যখন আমরা মানে চোখের সামনের কাছের বস্তুকে আমরা স্পষ্ট দেখতে পাই, কিন্তু দূরের থেকে বস্তুকে যখন স্পষ্ট দেখতে পাই না, তখন যে ত্রুটি দেখা যায় চোখে সেটা হচ্ছে স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া। এখন স্বল্প দৃষ্টি বা মায়োপিয়ার ক্ষেত্রে কি হয়, সেখানে কি হয়, রেটিনাতে যেখানে প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার কথা ছিল সেখানে না হয়ে তার আগেই হয়ে যায়। আর দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে কি হয়, দূরের জিনিস দেখতে পাই কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পাই না। এ কারণে আমরা দীর্ঘদৃষ্টি বা হাইপার মেট্রোপিয়ার ক্ষেত্রে বলতে পারি যে দূরের বস্তু স্পষ্ট দেখতে পেলেও সেখানে কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পাওয়া যায়। তোমাদেরকে এই পয়েন্টসগুলি জানতে হবে। তোমাদের যে চ্যাপ্টার আছে সেখানে এরকমই আছে যে হিউম্যান আইয়ের দুটো ডিফেক্ট এবং সেটাকে কিভাবে প্রতিকার করা হয় সেটা। আরেকটা ব্যাপার আছে ক্ষীণ দৃষ্টি, ব্যাপারটা কি, এটা বয়স হলে হয়। এক্ষেত্রে কি হয়, চোখের যে মাংসপেশি থাকে সেটা যদি শিথিল হয়ে যায় সেক্ষেত্রে আমরা চোখে কম দেখি, এক্ষেত্রে ক্ষীণ দৃষ্টির সৃষ্টি হয়। তবে ভালো করে পড়বে হ্রস্ব দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি বা মায়োপিয়া বা হাইপার মেট্রোপিয়া সম্পর্কে খুব ভালো করে পড়বে। এখন এই চোখের থেকে এই ছোট ছোট পার্টগুলি তোমাদের জানা খুব দরকার ছিল, এবং এই ছোট ছোট পার্টগুলির থেকে তোমাদের ছোট্ট যে 1 মার্কসেরই বেশিরভাগ সময় আসে ডেফিনেশন আসতে পারে, যেমন পিপিল কাকে বলে বা তারারন্ধ্র কাকে বলে, বা এমনও আসতে পারে যে স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া কি, সেটাকে মানে এই ছোট ছোট কোশ্চেনগুলি খুব ভালো করে পড়বে। আমরা আরও এগিয়ে যাব, এগিয়ে গিয়ে যখন কোশ্চেন আনসার সলভ করব বইয়ে, তখন আরও ছোট কোশ্চেনগুলি আমি ডিসকাস করে দেব। তারপর যেটাতে আমরা যাব, এটা আরও ইন্টারেস্টিং, খুব ভালো একটা ব্যাপার। কোনোদিন শুনেছো প্রিজম একটা কথা?
কি হয় জানো, ফিজিক্সের ক্লাসে প্রিজম এই কথাটা যখন বলে খুব ভালো লাগে শুনতে। আমি তোমাদের জন্য একটা প্রিজম এনেছি দেখানোর জন্য। মানে প্রিজম ব্যাপারটা কি, নাম শুনেছি আমরা, কিন্তু কোনোদিন হয়তো হাতে ধরিনি বা দেখিনি যে প্রিজমের মধ্যে দিয়ে আলো গেলে কি হয়। তো তোমাদের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে প্রিজমের একটা পার্ট আছে, সেখানে প্রিজমের মধ্যে দিয়ে আলোক গেলে কি হয় সেটার কথা আছে, এবং আলোর বিচ্ছুরণ ব্যাপারটা এখান থেকে তোমরা পড়তে পারবে। তাহলে দেখো প্রিজম, এটা হচ্ছে একটা প্রিজম আমি এনেছি। এখানে দেখো ট্রায়াঙ্গুলার ত্রিকোণ আকৃতিও আছে, ত্রিভুজ আকৃতি। আবার দেখো এভাবে যদি রাখি, এখানে রেক্টেঙ্গুলার বেজও আমরা পাই। যে দেখো এখানে ভালো করে ধরলে এই যে রেক্টেঙ্গুলার বেজ আমরা পাই, সারফেস। তাহলে এই যে প্রিজম, এটার মধ্যে দিয়ে যদি লাইট রে পাস করে, প্রিজমের যে রিফ্লেক্টিং সারফেস থাকে সেখান দিয়ে যদি লাইট রে যায় কি হয়, ঠিক আছে, আমরা এখন প্রিজমের মধ্যে দিয়ে লাইট রে গেলে কি হয় দেখব। এবিসি একটা প্রিজম আমি এখানে দেখাই। লাইটের ক্ষেত্রে অবশ্যই ডিরেকশন দিতে হবে, এটা আমরা আগেই জানি। এখানে দুটো নর্মাল আছে, লাইট রে পাস করলো গিয়ে আবার ইমার্জেন্ট, মানে এখান থেকে বেরিয়ে গেল। তাহলে কি হবে তোমরা তো এখন জেনে গেছো। এখানে আমি যদি ইনসিডেন্স অ্যাঙ্গেল I1 ধরি, সেটা পাস করে গেল নর্মালের সঙ্গে R1, এখানে গিয়ে আবার এটা এই জায়গাতে পড়লো R2, আমি অ্যাঙ্গেলটা ধরে নিলাম, আবার বেরিয়ে গেল I2 হয়ে, I1 R1 R2 I2 হয়ে বেরিয়ে গেল। তাহলে প্রিজমের মধ্যে দিয়ে যখন যাচ্ছে আপতিত রশ্মি প্রতিষ্ঠিত হলো, আবার প্রতিসরণ করে বেরিয়ে গেল। তাহলে এটা আপতিত রশ্মি, আর এটা হচ্ছে নির্গত রশ্মি। এখন প্রিজমের মধ্যে দিয়ে আলোর তো প্রতিসরণ আমরা দেখলাম, এখন যদি আমরা এই আপতিত রশ্মি আর নির্গত রশ্মিকে বাড়িয়ে দিই, এক্সটেন্ড করি, কি আসে দেখো। এখানে একটা ছোট্ট অ্যাঙ্গেল তৈরি হয়, এটাকে বলা হয় আলোক রশ্মি চ্যুতি কোণ। তাহলে প্রিজমের মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম কি, যে এই আপতিত রশ্মি এবং এই যে নির্গত রশ্মিকে যদি আমরা এক্সটেন্ড করি, তাহলে যে অ্যাঙ্গেলটা পাওয়া যায় সেটাকে চ্যুতি কোণ হিসেবে আমরা ধরতে পারি। এখন আরেকটা সুন্দর ব্যাপার আমরা পড়ব, প্রিজমের মধ্যে দিয়ে যখন আলোর বিচ্ছুরণ হয় তখন সাদা আলো সেটা কিভাবে বিচ্ছুরিত হয়। ছোট থাকতে একটা কথা আমরা খুব শুনতাম, বেনিয়া সহকলা, মানে বেগুনি, তুমি পুরোটা সাজাতে পারো, তুমি নিজেই সাজাতে পারো, বেনিয়া সহকলা, বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল, এভাবে জানতাম। তাহলে এখন যদি আমরা প্রিজমের মধ্যে দিয়ে আলোকের এই প্রতিসরণকে দেখি তাহলে কি হয়। এখানে খুব ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। একবারই দেখিয়ে দিচ্ছি। তুমি এবার লিখে দিতে পারো বেনিয়া সহকলা। আসলে কি, এখানে প্রিজমে যখন আলোক রশ্মিটা গেল, এখানেও তুমি দেখাতে পারতে, আমি এখানে না দেখে একবারে ডাইরেক্ট এখানে দেখাচ্ছি। লাল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, সেটা আমরা জানি।
লাল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সেজন্য তার বিক্ষেপণটা একটু কম হয়, বিক্ষেপণ কম। আর বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম কিন্তু বিক্ষেপণ বেশি হয়। এখানে দেখো কন্টিনিউয়াসলি যদি আমি সাজাই, লাল, কমলা, হলুদ, সবুজ, আকাশি, মেঘ, বেগুনি, এভাবে আমরা সাজিয়ে ফেলবো। এজন্য এটাকে উল্টো দিকে লিখলে বেনিয়া সহকলাও আমরা বলতে পারি। তাহলে প্রিজমের মধ্যে দিয়ে কি কি হতে পারে আমরা জেনে গেলাম। তাহলে এটাও বলতে পারি সাদা যে কোনো একটা মানে আলোক রশ্মি, সাদা আলোক রশ্মি এই যে বিভিন্ন বর্ণের পটিতে ভাগ হয়ে গেল, সেটাকে বলা হয় আলোকের বিচ্ছুরণ। তাহলে কি জানলাম, যে সাদা আলোক রশ্মি যে কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্যে গিয়ে বিভিন্ন পটিতে ভাগ হয়ে গেল, এই যে বিচ্ছুরিত হয়ে গেল, সেটাকে বলা হয় আলোকের বিচ্ছুরণ। তো এইভাবে আমরা প্রিজম সম্পর্কে, প্রিজমের বিভিন্ন পার্ট সম্পর্কে, প্রিজমের দেখালাম আমি তোমাদেরকে একটা প্রিজম কীরকম হয়, তারপর প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণ হলে আমরা কীভাবে চ্যুতিকোণ পাই, এবং প্রিজমের মধ্যে দিয়ে যখন আলোক রশ্মি যায় তখন তা কীভাবে বিভিন্ন বর্ণের পটিতে বিভক্ত হয়। এখন আমরা যাচ্ছি পরের পার্টে। তোমাদের আজকে আমি যে চ্যাপ্টারটা করছি এটাতে অ্যাকচুয়ালি সব ছোট ছোট কোশ্চেন, তো বিশেষ কিছু তেমন নেই। তো ছোট্ট ছোট্ট কোশ্চেনগুলি আমি এখন ডিসকাস করে দেবো তোমাদেরকে। এটা খুব দরকার। এই ছোট কোশ্চেনগুলি, পাঠ্য বইয়ের এই ছোট কোশ্চেনগুলি থেকে কিন্তু 2 মার্কস 1 মার্কস করে অনেক কোশ্চেন হয়। তাহলে শুনো, প্রথম দেখো একটা ছোট্ট কোশ্চেন আসতে পারে, টিন্ডাল প্রভাব কি? বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল কি কি নিয়ে তৈরি? সেখানে অনেক কিছু আছে, আমরা সব জানি। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় স্তর আছে, গ্যাসীয় কণা আছে, জলকণা আছে, ধূলিকণা আছে, বায়ুকণা আছে। তাহলে কি হয়, অনেক সময় কি হয় যে যখন সূর্যরশ্মিকে শোষণ করে ওরা যখন চারদিকে একদম বিক্ষিপ্ত করে দেয়, ছড়িয়ে দেয়, তখন সেটাকে কি বলি আমরা, আলোর এই যে বিক্ষেপণ, এটাকে বলি আমরা টিন্ডাল এফেক্ট বা টিন্ডাল প্রভাব। সেটা তুমি কোথায় দেখবে? টিন্ডাল প্রভাব দেখা যায় যখন মেঘের মধ্য দিয়ে যখন সূর্য রশ্মি আসে, তখন আমরা সেটাকে টিন্ডাল প্রভাবের এক্সাম্পল হিসেবে ধরতে পারি। তো এরকম তোমাদের এই চ্যাপ্টারে ছোট্ট ছোট্ট অনেক কোশ্চেন, সেগুলি আমরা এখন ডিসকাস করব। প্রথম দেখো, অনেক সময় ছোট থাকতেও জানতাম, আমরা পড়েছি এগুলি, যে বলে যে তারারা ঝিকমিক করে কেন, কিন্তু গ্রহরা ঝিকমিক করে না, তারারা ঝিকমিক করে। তারারা কেন ঝিকমিক করে? আমাদের যে বায়ুমণ্ডল, সেখানে কিন্তু অনেকগুলি স্তর আছে। আমি লাস্ট ক্লাসেও এটা বলছিলাম যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর পেরিয়ে আলোক রশ্মি আসে। তো তুমি একটা জিনিস কল্পনা করো, তোমার সামনে খুব উত্তপ্ত কিছু আছে, তার কাছাকাছি যে বায়ুস্তর থাকবে, সেখানে কিন্তু বায়ুস্তরের বায়ুস্তরটা উষ্ণতা পেয়ে হালকা হয়ে যাবে, সেখানে ঘনত্ব কমে যাবে। আর যেখানে ঠান্ডা থাকবে সেখানে ঘনত্ব বেশি থাকবে। তাহলে স্তর ভেদে সেই ঘনত্বটা বিভিন্ন রকম হবে। নক্ষত্র বা তারারা কোথায় আছে? অনেক দূর, আমাদের থেকে অনেক 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 দূরে। তাহলে কি হয়, সেই আলোক রশ্মি যখন আসে তখন বিভিন্ন আসে। তখন এই যে বিভিন্ন স্তর যখন বের হয়, ঘনত্বের যেমন ডিফারেন্স হয়, সেখানে প্রতিসরাঙ্কেরও ডিফারেন্স হয়। এবং আলটিমেট লাস্টে যখন আমাদের সারফেসে আমাদের চোখে যখন এসে পড়ে, তখন সে বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে আসে। এবং তখন আমাদের মনে হয় কি, একে তো অনেক দূরত্ব থেকে আসছে এবং বিভিন্ন স্তর পেরিয়ে আসার জন্য আমাদের মনে হয় যেন তারারা অ্যাকচুয়ালি সেখানে আপাত স্মরণকে বোঝানো হয়, তারারা ঝিকমিক করছে মনে হয়। কিন্তু গ্রহের ক্ষেত্রে কিন্তু সেরকম হয় না। গ্রহের ক্ষেত্রে কি হয়, গ্রহের ক্ষেত্রে গ্রহকে একটি বড় উৎস হিসেবে ধরা হয়। এবং যদি আমরা কল্পনা করি যে একটা নক্ষত্রের চেয়ে গ্রহ কিন্তু অনেক বেশি, নক্ষত্র যেমন অনেক অনেক দূরত্বে অবস্থিত, গ্রহের ক্ষেত্রে দূরত্বটা একটু কম। এবং গ্রহকে একটা বড় উৎস হিসেবে কল্পনা করা হয় বলে গ্রহকে একটা উৎস হিসেবেই দেখা হয়। সেখানে গ্রহ ঝিকমিক করে না, তারারা বা নক্ষত্র তারারাই ঝিকমিক করে। তো এভাবে করে আমরা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, সকালবেলা সূর্যকে অনেক সময় লাল দেখায়, লালাভ মনে হয়। কেন? সূর্য তো সব একই, সূর্য তো একই সময় উঠে, বা দুপুরে গেলেও সূর্যই থাকে। তাহলে সকালে লাল, অন্য সময় অন্যরকম কেন দেখি আমরা? আসলে কি হয়, দেখো, সকালবেলা যখন সূর্যরশ্মি আমরা পাই বা সূর্যরশ্মি যখন আসে, তখন সূর্যরশ্মি কি হয়,
যে পথ পেরিয়ে আসে, মানে দুপুরে যেমন মাঝ আকাশে যখন সূর্য থাকে এর থেকে অনেকটা বেশি পথ পেরিয়ে আসে। আমি তোমাদেরকে কি বলেছিলাম, লাল আলোকের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি। তাহলে আরেকটা সূত্র তোমরা একটু বড় হলে পড়বে, বিক্ষেপণের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে। তাহলে লাল আলোক যখন, মানে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার বিক্ষেপণ একটু কম, এবং সে কারণে আমাদের চোখে প্রথম লাল আলোটাই আমাদের চোখে এসে পড়ে। এর জন্য সূর্যকে সকালবেলা লাল লালাভ দেখতে মনে হয়। এভাবে করে আমরা প্রিজম রিলেটেড বা এই যে আলোর প্রতিসরণ আমরা আগে পড়লাম, এখানে তো অনেক মানে বিচ্ছুরণ সম্পর্কেও পড়লাম। এগুলি আমরা এই চ্যাপ্টারের মধ্যে বিশেষ কিছু তেমন নেই কিউবেন আই এবং কালারফুল ওয়ার্ল্ডের ক্ষেত্রে, কিন্তু তবু আমরা এই প্রশ্নগুলি খুব ভালোভাবে পড়ব। আরেকটু কিছু আমি বলছি, যেমন তোমাদের এই বইয়ের মধ্যে কিছু কোশ্চেন, খুব ছোট ছোট কোশ্চেন, এগুলি ডিসকাস করা খুব দরকার। মানুষের চোখ কি করে, মানে অনেক সময় চোখের রাত্রেবেলা ধরো আমরা যখন খুব রোদ্রের থেকে ঘরে আসলাম, অনেক সময় চোখ কিন্তু ঘরে আসলে জিনিসগুলিকে অন্ধকার অন্ধকার দেখতে পাই, কিন্তু একটা টাইম মানে কিছু সময় গেলেই কিন্তু আবার সব ঠিক হয়ে যায়। এটা কেন হয়, এই ব্যাপারটা জানা খুব দরকার। এটা হচ্ছে চোখের অভিযোজনের জন্য হয়। আলোকের তীব্রতাতে প্রথম আমরা যে চোখের মণি বা তারারন্ধ্র থাকে সেটা নিজেকে অ্যাডজাস্ট করে নেয়, মানে খুব আলোকে আমাদের থেকে আসার পর যখন আমরা ঘরে আসি তখন আমরা আমাদের সব কিছু একটু অন্ধকার দেখায়, মানে ওইটা আমি সে অ্যাডজাস্ট করে নেয় অভিযোজনের জন্য, চোখের অভিযোজনের জন্য এরকম হয়। এটা তোমরা ভালো করে একটু পড়বে। তারপর দেখো নেক্সট কোশ্চেন, মানুষের চোখে যেখানে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় সেটাকে কি বলে? আমি আগেই বলেছি মানুষের চোখের রেটিনা একটা ব্যাপার থাকে, রেটিনাতে কি হয় অনেকগুলি আলোক সংবেদী কোষ থাকে, এবং রেটিনার মধ্যেই মানুষের চোখে যে আমরা বস্তু দেখি সেই বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হতে পারে। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব, কারণ আমাদের আগের চ্যাপ্টারও শেষ হয়ে গেছে। প্রতিসরণের মধ্যে যা ছিল, মানে যেই পয়েন্টসগুলি তোমাদের জানার দরকার ছিল আমি সব টাচ করে সবগুলি পড়িয়ে গেছি। হিউম্যান আই থেকেও যা আছে দরকারি সেগুলি পড়লাম। তো আজকে আমি ভাবলাম যে একটু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিই, তাহলে তোমাদেরও সুবিধা হবে, কারণ তোমাদের টেক্সট বইয়ে যে কোশ্চেনগুলি আছে সেগুলোর অ্যান্সার হয়তো নিজেরা তৈরি করতে অনেক অসুবিধা হয়। একটু আজকে কোশ্চেন অ্যান্সারের আলোচনা করছি। স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন একজন প্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? এখন প্রশ্ন আসবে, স্পষ্ট দর্শন মানে কি ম্যাডাম? আমরা তো স্পষ্ট দর্শন বুঝতে পারিনি। স্পষ্ট দর্শন হচ্ছে তোমাকে আমি খুব চোখের সামনে একটা জিনিস দিয়ে দিলাম, বললাম এটা পড়ো, অনেক কাছে, তুমি কিন্তু পড়তে পারবে না। খুব ছোট লেখা হলেও তুমি পড়তে পারবে না। আমার অনেক দূরে একটা বস্তু দিয়ে বললাম যে এটা পড়ো, তাহলে স্পষ্ট দর্শনে একটা ন্যূনতম দূরত্ব থাকে যেটা থেকে তুমি দেখতে পারো বা পড়তে পারো জিনিসটাকে ভালোভাবে, সেটাকে বলা হয় স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। এই স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বটা কত? এটা হচ্ছে 25 সেন্টিমিটার। খুব ভালো করে পড়বে, 25 সেন্টিমিটার। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখবে, আমাদের যে অক্ষি লেন্স আছে, আমি দেখিয়েছিলাম চোখের মধ্যে যে ছোট লেন্স দেখানো হয়েছিল, সেই অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য মানে কেন এটা পরিবর্তিত হয়? সেখানে বলছে যে তারারন্ধ্রের জন্য পরিবর্তিত হয়, নাকি রেটিনার জন্য পরিবর্তিত হয়, নাকি আইরিস না সিলিয়ারি পেশি? তুমি প্রত্যেকটার কাজ জানো, কারণ আমি প্রত্যেকটার কাজ বলেছি। তারারন্ধ্রের মাধ্যমে হয়, তারারন্ধ্রের মাধ্যমে আলোক প্রবেশ করে, এটা একটা ছোট ছিদ্র, রেটিনাতে প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাহলে আর বাকি এগুলোকে সিলিয়ারি পেশি। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের অক্ষি লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য সেটা কেন পরিবর্তিত হয়? সেটা আমাদের সিলিয়ারি পেশির জন্য পরিবর্তিত হয়। এভাবে করে তোমাদের বইয়ে যে সমস্ত কোশ্চেন্সগুলো আছে সেগুলি কিন্তু অবশ্যই পড়বে। এখন আমরা আরেকটু যাচ্ছি, আরেকটু কিছু করব। স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে চোখের নিকট বিন্দু এবং দূরের বিন্দু কত দূরে অবস্থিত? স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে এখন আমি একটা জিনিস একটু বুঝালাম যে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব যেটা বলেছি সে একই ব্যাপার।
স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে চোখের নিকট বিন্দু এবং দূরের বিন্দু কত হবে? নিকট বিন্দু তো 25 সেন্টিমিটার বললাম, আর দূরের বিন্দু সেখানে তুমি অসীম দিতে পারো। অসীম থেকে দেখলে তুমি স্পষ্ট, মানে স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে দূরের বিন্দুটা অসীমে অবস্থিত বলে ধরা হয়। এরপর আরেকটু অন্যরকম কোশ্চেন করছি, এগুলি সব তোমাদের বইয়ে আছে, বইয়ের সঙ্গে একটু মিলিয়ে নেব। একজন শিক্ষার্থীর পিছনের সারিতে বসে ব্ল্যাকবোর্ডের লেখা পড়তে অসুবিধে হয়। শিশুটির চোখে কি ধরনের ত্রুটি থাকতে পারে এবং কিভাবে এটা দূর করা যায়? এখন এসে গেছি আমরা পয়েন্টে, পড়েছিলাম না স্বল্প দৃষ্টি। আচ্ছা, তাহলে দেখো শিক্ষার্থীর পেছনের সারিতে বসে ব্ল্যাকবোর্ডের লেখা পড়তে অসুবিধা হচ্ছে। ব্ল্যাকবোর্ড তো আমাদের সামনাসামনি থাকে, আমরা ইচ্ছে করলেই পড়তে পারি, কিন্তু যাদের চোখে মানে ত্রুটি থাকে তারা পড়তে পারে না। সেই শিশুদের ক্ষেত্রে কি হয়? এদের স্বল্প দৃষ্টির ত্রুটি থাকে, কিন্তু এই ত্রুটিকে সারানোর উপায়ও আছে। এই ত্রুটিকে প্রতিকার করতে হলে আমাদের কি করতে হবে? অবতল লেন্সযুক্ত চশমাকে দিতে হবে। অবতল লেন্স তো পড়েছো, কি অবতল লেন্স? কনকেভ লেন্স। অবতল লেন্স, ইট ইজ ডাইভার্জিং, আমরা পড়েছিলাম। সেই অবতল লেন্সযুক্ত চশমা যদি ব্যবহার করে সাধারণত সেই ত্রুটিটা দূর করা যায়। তাহলে সেম ভাবে যখন আমাদের দীর্ঘ দৃষ্টির কথা আসবে, তাহলে কি লেন্স ব্যবহার করব আমরা? সেখানে উত্তল লেন্সের চশমা আমরা ব্যবহার করব। এইভাবে করে ছোট ছোট কোশ্চেন্সগুলি সব সলভ করবে, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি বলছি, ছোট একটা কোশ্চেন। আলোকের বিক্ষেপণ, স্ক্যাটারিং অফ লাইট, ব্যাপারটা কি? বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন গ্যাসীয় অণু, অনেক গ্যাসীয় অণু আছে। এই গ্যাসীয় অণুগুলি যখন কি করে, মানে সূর্যরশ্মি যখন আসে সেখান থেকে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোগুলিকে শোষণ করেই শেষ নয়, শোষণ করে সারা কি করে চারিদিকে ছড়িয়ে দেয়। এই যে বিক্ষিপ্ত ছড়িয়ে দেওয়া, সেটাকে বলা হবে আলোকের বিক্ষেপণ, ঠিক আছে? এইভাবে করে এই চ্যাপ্টারে যা যা কোশ্চেন ছিল, আরেকটা ছোট কোশ্চেন তোমরা পড়তে পারো। আমি যেরকম ভাবে একটু আগে পড়ালাম যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন, যেভাবে আমি বিশ্লেষণ করলাম, ঠিক ওই রকম ভাবে আছে পরিষ্কার আকাশের রং নীল দেখায় কেন। সেম ব্যাপার, একটু নিচে পড়লেই বুঝবে। লালের ক্ষেত্রে কি হয়েছিল? তরঙ্গ দৈর্ঘ্য বেশি ছিল, সেজন্য বিক্ষেপণ কম ছিল। আর পরিষ্কার আকাশের রং নীল দেখায় কেন? একদম লাস্টে কে ছিল? বেনিয়া সহ করে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা কম ছিল বেগুনি এবং নীলের কাছাকাছি, কিন্তু তাদের বিক্ষেপণ কি অনেক বেশি হবে? তাহলে পরিষ্কার আকাশেরও অবশ্যই নীল দেখাবে, ঠিক আছে? আর আমাদের চোখের সংবেদনশীলতা একটা ব্যাপার থাকে, ওই কারণে পরিষ্কার আকাশে আমরা কি দেখি? নীল রং দেখতে পাই। আর ছোট কোশ্চেন এখান থেকে মোটামুটি এরকম ছোট ছোট কিছু কোশ্চেন, যেমন আরেকটা আছে, একজন মহাকাশচারীর কাছে আকাশকে নীলের পরিবর্তে কালো মনে হয় কেন? এগুলি কিন্তু সব পাঠ্য বইয়ের কোশ্চেন। এখন দেখো, মহাকাশে কি বায়ুমণ্ডলই তো নেই, সেখানে কিসের নীল আর কিসের অন্য কালার? যেহেতু সেখানে কি হয়, ধূলিকণা বালিকণা এগুলির অনুপস্থিতির কারণে সেখানে কোনো রকম বিক্ষেপণ থাকে না, সেজন্য সেখানে সব মনে হয় যেন কালো, ঠিক আছে? এবার দেখো একটা ছোট কোশ্চেন, শর্ট কোশ্চেন, একদম শর্ট কোশ্চেন, 1 মার্কসের আসবে পরীক্ষাতে। এগুলি খুব ছোট ছোট কোশ্চেন আসে। প্রিজমে কোন বর্ণের চ্যুতি সর্বাপেক্ষা বেশি? তোমাকে আগে ভাবতে হবে, চ্যুতিতে যাব, কিন্তু এর আগে তোমাকে জানতে হবে তরঙ্গ দৈর্ঘ্য। এটা নিজে করবে। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার জন্য কম হবে চ্যুতি বা বিক্ষেপণ, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার জন্য বেশি হবে। এবার তুমি বলবে সেটা কি হবে অ্যান্সার। তারপর দেখো রামধনু, দেখেছো সবাই রামধনু? রামধনু কিরকম হয় দেখতে? অনেক সময় আমরা দেখি আকাশে রামধনু 7টা রঙের সমাহার, সেখানে যে বেনিয়া সহকলা কথাটা আমরা ওইখান থেকেই জানতে পারি, সেখানে 7 রঙের রামধনু দেখা যায়। তো বলছে যে রামধনুতে আলোকের কি বিচ্ছুরণ ঘটে, নাকি প্রতিসরণ ঘটে, না বিচ্ছুরণ ও প্রতিফলন ঘটে? বিচ্ছুরণ প্রতিফলন প্রতিসরণ ঘটে। তো আমরা পড়েছি যে কি আলোর বিচ্ছুরণ কি, যখন কোনো মাধ্যমের মধ্যে দিয়ে আলো 7টা রঙে ভাগ হয়ে যায় তখন সেটাকে বলে আলোকের বিচ্ছুরণ। তাহলে রামধনুতে কিন্তু আলোকের বিচ্ছুরণ অবশ্যই ঘটে। তারপর আছে চোখের মধ্যে, এটা খুব ভালো প্রশ্ন, চোখের মধ্যে কি পরিমাণ আলো প্রবেশ করবে তাকে নিয়ন্ত্রণ করে।
আমি প্রথমে একটা দেখিয়েছিলাম যে একটু স্ফীত একটা অংশ থাকে যেটাকে আমরা কর্নিয়া বলি। তো বলছে কর্নিয়া চোখের মণি, কনিনিকা এবং সিলিয়ারি পেশি। তো ওই যে কর্নিয়ার যে স্ফীত অংশটা থাকে সেটা নির্ধারণ করে যে চোখের মধ্যে কতটা আলো সেখানে প্রবেশ করবে। এখন আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, চোখের উপযোজন ব্যাপারটা। তোমার কাছে ধরো অনেক দূরে একটা বস্তু আছে, আবার তোমার কাছে খুব কাছে একটা বস্তু আছে। তাহলে এই যে অসীম বা নিকটে বিভিন্ন বস্তু থাকতেই পারে, তার যখন প্রতিবিম্ব সৃষ্টি করতে হয় তখন চোখের লেন্সের যে অ্যাডজাস্টমেন্ট, লেন্স কী করে সেটাকে তার যে ক্ষমতা সেটাকে অ্যাডজাস্টমেন্ট করার, সেই ব্যাপারটাকে আমরা কি বলি? চোখের উপযোজন। তো দেখো আমাদের এখানে যে প্রশ্নটা আছে সেটাতে চোখের উপযোজন কি এই কথাটা খুব ভালো করে তোমরা পড়বে। আচ্ছা, এরপর আছে স্বল্প দৃষ্টি, মানে কি? মায়োপিয়া। স্বল্প দৃষ্টির কারণ কি আমরা পড়েছি, অক্ষিগোলকের আকার বৃদ্ধি হয়ে যাওয়া, অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি হওয়া, অক্ষিগোলকের আকার হ্রাস পাওয়া এবং বয়স বৃদ্ধি। মোটেই না, বয়স বৃদ্ধি হলে তো আমরা ক্ষীণ দৃষ্টিতে চলে যাই, আর অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে রিলেটেড না। তাহলে স্বল্প দৃষ্টি কখন হয়? আমি বলেছিলাম প্রথমেই, যখন আমাদের অক্ষিগোলকের আকার বড় হয়ে যায় তখন কি হয়, তখন যে আলোক রশ্মি আসে সেটা তো রেটিনাতে গিয়ে মেলার কথা ছিল এবং রেটিনাতে প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু রেটিনাতে না হয় সেটা তখন আরো আগে হয়ে যায়, মানে রেটিনাতে পৌঁছানোর পূর্বেই হয়ে যায়। তাহলে এখানে কি হয়? অক্ষিগোলকের আকারটা বৃদ্ধি থাকে, বড় থাকে, সে কারণে স্বল্প দৃষ্টি আমরা মানে স্বল্প দৃষ্টির ত্রুটিতে আমরা ভুগতে থাকি। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রেটিনায় বস্তুর যে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটা কি অসৎ প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব, নাকি অসৎ এবং অবশিষ্য, নাকি সৎ এবং অবশিষ্য? তো প্রতিসরণ করার সময় আমরা কিন্তু খুব ভালো করে জেনেছি সৎ প্রতিবিম্ব কি, মানে অবশিষ্য বা অসৎ প্রতিবিম্ব কি, বা সমশিষ্য ব্যাপারটা কি, এগুলো আমরা পড়েছি। তো যেহেতু এখানে কি রেটিনার বস্তুর যে প্রতিবিম্ব সৃষ্টি হয়, আমরা কি জানি চোখের মধ্যে একটা অক্ষি লেন্স আছে, তখন এই লেন্সের মাধ্যমে যেই প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটা হচ্ছে অবশ্যই সৎ এবং অবশিষ্য প্রতিবিম্ব। চোখটা অনেকটা আমি যদি চিন্তা করি আমরা, এটা কিন্তু ক্যামেরার মতো কাজ করে, মানে এটা একটা প্রাকৃতিক আলোকীয় যন্ত্র। যন্ত্রে যা যা জিনিসের আমাদের দরকার পড়ে, চোখের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা পার্ট সেই যন্ত্রের মতো কাজ করে। তারপর আরেকটা ব্যাপারে যাচ্ছি আমরা, টিন্ডাল প্রক্রিয়া বা টিন্ডাল এফেক্ট। এটা কেন হয়? প্রতিফলনের জন্য হয়, না প্রতিসরণ, না বিক্ষেপণ, না বিচ্ছুরণ? টিন্ডাল এফেক্ট ব্যাপারটা আমি বলেছি যে ছোট ছোট মানে জলকণা বা ধূলিকণা, এরকম কোলোইডীয় কণা দ্বারা যখন আলো বিচ্ছুরিত মানে চারদিকে ছড়িয়ে যায়, বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ে, তাহলে টিন্ডাল প্রক্রিয়াটা কি? সেটা অবশ্যই হবে বিক্ষেপণ। বিক্ষেপণ প্রক্রিয়ার জন্য টিন্ডাল এফেক্ট বা টিন্ডাল প্রভাব হয়। এরপর দেখো মানুষের চোখ, আমাদের যে চোখ আছে সেখানে কি ধরনের লেন্স ব্যবহৃত হয়, কি ধরনের লেন্স আছে? সেখানে তোমরা উত্তল লেন্স বলতে পারো, মানে উভত্তল আর কি, মানে দুটো পার্টি যখন উত্তল লেন্সে মানুষের চোখে যে, যদি এটাকে আমরা একটা আলোকীয় যন্ত্রই বলি, তাহলে সেখানে উত্তল লেন্স হিসেবে কাজ করে মানুষের চোখে। তারপর আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমি আগে বলিনি, এখনই বলছি, চোখের কোন স্থানে কোনো দর্শন অনুভূতি থাকে না? আমরা এতগুলি পার্ট পড়লাম মানুষের চোখ সম্পর্কে, কিন্তু এই পার্টটা আমি এখনো বলিনি, ইচ্ছে করি যে এখানে এসে আমি আলোচনা করব। চোখের কোন স্থানে কোনো দর্শন অনুভূতি থাকে না? যেখানে কোনো রকম দর্শন অনুভূতি থাকে না চোখের ক্ষেত্রে, সেটাকে বলা হয় অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। অন্ধবিন্দুতে সেখানে কোনো দর্শন অনুভূতি আমাদের জাগে না, সেটাকে বলা হবে অন্ধবিন্দু। আরেকটা ব্যাপার খুব ভালো করে জানবে, আলোকের তীব্রতা এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? আমি একটু আগেও বলেছিলাম ওদের মধ্যে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে, মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তীব্রতা কম, বা এটার সঙ্গে ব্যস্তানুপাতের রিলেশন থাকে। তো এই কোশ্চেনগুলি জানা খুব খুব দরকার। তো মানুষের চোখ বা হিউম্যান আই এবং যেটা আমরা আজকে পড়লাম মানুষের চোখ
হিউম্যান আই বা বর্ণময় বিশ্ব সম্পর্কে এই কোশ্চেনগুলি। এখন আমি আরেকটা কোশ্চেনে যাচ্ছি, নেক্সট কোশ্চেন। আজকের আমার পার্টটাই ছিল, আমি ভেবেছিলাম যে আজকে কোশ্চেন অ্যান্সার সব ডিসকাস করে দেবো, যেহেতু আলোর পার্টটা আমরা শেষ করে ফেলছি, কারণ স্যার করিয়েছেন প্রতিফলনের পুরো পার্ট, তারপর আমি প্রতিসরণ করালাম, সেখান থেকে এভরি কোশ্চেন্স বিন ডিসকাস প্লাস নিউমেরিক্যাল এক্সাম্পল অলসো গিভেন। তারপর আমরা এসে করলাম যে হিউম্যান আই, সেখানে তোমাদের কিছু কিছু পার্ট বাদ যাবে আমি আশা করছি, কারণ এটা আগের সিবিএসই প্যাটার্নে একটু একটু বাদ গেছে। তো হাতে আসুক সিলেবাস, তারপর দেখা যাবে। তবে যে যে কোশ্চেনগুলি এখানে এই চ্যাপ্টারে রিলেটেড আমি সব বলে দিয়েছি। আর এবার আমি আরেকটা জিনিস একটু ভালো করে পড়বে, সেটা হচ্ছে মানে এটা একটু পড়ে রাখবে আর কি। অনেক সময় বলি না যে বয়স্ক মানুষদের ক্ষেত্রে চোখে ছানি পড়া ব্যাপারটা কি? আসলে এটা তেমন কিছু নয়। এটা বয়স হলে কি হয়, আমাদের চোখের লেন্সটা যখন একটু ঘোলাটে হয়ে যায় বা মিল্কি একটা ভাব এসে পড়ে, তখন সেটাখানে একটা চোখের ছানি পড়েছে এরকম ধরা হয় আর কি। তো এটারও চিকিৎসা আছে, এটা এখন খুবই সিম্পল ব্যাপার। তো এইভাবে করে আমরা হিউম্যান আই বা এই যে কালারফুল ওয়ার্ল্ডের কোশ্চেন্সগুলি অ্যান্সারগুলি সব আলোচনা করলাম। তো আজকের পার্টে যেহেতু আলোকের প্রত্যেকটা পার্টই আজকে শেষ করা হবে, তো একটা জিনিস লাস্ট ক্লাসে শেষ করার পরে আমাদেরকে আর আমরা টাইম পাইনি, লাস্টের একটা কোশ্চেন একটু আলোচনা করার ছিল, সেটা আমি একটু করে দিচ্ছি। দেখো দেওয়া আছে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সকে দেয়াল থেকে 12 সেন্টিমিটার দূরে রাখা হলো। লেন্স থেকে কত দূরে বস্তু থাকলে দেওয়ালে একটা সদ্বিম্ব তৈরি হবে? তাহলে তুমি নিজেই বলতে পারবে, আমরা উত্তল লেন্স যখন কনসিডার করি তখন তো ফোকাস দৈর্ঘ্যটাকে আমরা পজিটিভ ধরি। তোমাকে বলে দিয়েছে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, তাহলে তুমি f + 10 সেন্টিমিটার লিখে নাও। দেওয়াল থেকে 12 সেন্টিমিটার দূরে রাখা হলো। আচ্ছা, লেন্স থেকে কত দূরে বস্তু রাখলে তোমাকে বের করতে হবে কি বস্তু দূরত্ব, দেওয়ালে আবার সদ্বিম্ব তৈরি হবে বলে দিয়েছে। তাহলে তুমি তো বুঝে গেছো সদ্বিম্ব তৈরি হবে প্লাস উত্তল লেন্সের ভি। উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা ভি আমরা কি যখন সদ্বিম্বের ক্ষেত্রে ধরি তখন আমরা কি পজিটিভ ধরি, তাহলে আমি পেয়ে গেলাম v = +12 সেন্টিমিটার। এখন তোমাকে জানতে হবে লেন্সের ফর্মুলা কি। খুব সিম্পল, আমরা করেছি লেন্সের ফর্মুলা 1/v - 1/u = 1/f। এবার দেখো তোমাকে বের করতে হবে কি বস্তু দূরত্ব, -1/u = 1/f - 1/v। তাহলে আমার কি বের হলো, -1/u = 1/60। দ্যাট মিন্স ইউ কত, -60। এবার হচ্ছে তোমার বোঝার বিষয়, -60 তুমি পেয়ে গেলে ইউ। উত্তল লেন্স চোখে একটু ভাসাও, যেটা আমরা পড়েছিলাম। উত্তল লেন্স আছে, সেখানে ধরো বস্তুর থেকে আলোর দিকে যখন ডিস্টেন্স পাচ্ছি তখন কি হচ্ছে, সব আমরা কি হচ্ছে ওইদিকে পজিটিভ পাচ্ছি। আর যখন আলো যেদিকে যায় তার বিপরীতে কনসিডার করি তখন এখানে সব আমরা নেগেটিভ কনসিডার করেছিলাম। প্রিন্সিপাল এক্সিসের উপরটা পজিটিভ ধরেছিলাম, নিচটাকে নেগেটিভ ধরেছিলাম। তাহলে তোমার কাছে সদ্বিম্ব তৈরি হয়েছে। তুমি ফোকাস খুব ভালো করে জানো, উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে ফোকাস পয়েন্ট দিয়ে বেরিয়ে যায়। তাহলে এখানে তোমার যদি ফোকাস পাও তাহলে সেটাও তো লাইটের দিকে, তাহলে সেখানেও পজিটিভ পেলে। তাহলে আমার সব দেখো নিউমেরিক্যাল করার পরে তুমি নিজেই সেটাকে বুঝতে পারবে। f পজিটিভ, v পজিটিভ, লেন্স ফর্মুলা দিলাম, দেওয়ার পর ইউ নেগেটিভ বের হয়েছে। এখন যে ইউ নেগেটিভ বের হলো ইউ -60, এবার তুমি বুঝতে পারবে, কারণ ইউ যদি আমরা এটাকে বস্তু দূরত্ব ধরি, লাইট রে ওইদিকে আলোক বিন্দু থেকে যখন বস্তু দূরত্ব কনসিডার করব বা ডিস্টেন্স মাপবো, আলোকের উল্টো দিকে আসছে, ওটা অবশ্যই নেগেটিভ হয়। এইভাবে করে যখন ফিজিক্সের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করবে বুঝে করতে হবে। এবং এই সাইন লেন্সের যে সাইন কনভেনশন খুব ইম্পর্টেন্ট জিনিস, এইভাবে সাইন করে সাইন পেনে নিয়ে করবে। তাহলে বস্তু দূরত্বটা কত, -60, মানে লেন্স যেখানে আছে সেখান থেকে লেন্সের দিকে
60 সেন্টিমিটার দূরত্ব তুমি বস্তু রেখেছিলে। এভাবে করে তুমি বের করতে পারো। আরেকটা ব্যাপার, লাস্ট ক্লাসে আমরা ম্যাগনিফিকেশন পড়েছিলাম, কিন্তু ম্যাগনিফিকেশন দিয়ে কোনো নিউমেরিক্যাল বোঝানো হয়নি, বা ম্যাগনিফিকেশন থাকলে কিভাবে করতে হবে সেটা একটু বুঝিয়ে দিচ্ছি আমি। খুব সিম্পল, খুব কম সময় লাগবে। আর এটা করার আগে আরেকটা কথা আমি বলি, নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব ইলেকট্রিক কারেন্ট, একদম আলাদা একটা চ্যাপ্টার। আলোক যেমন, আলোকের ক্ষেত্রে যেমন হিউম্যান আই বা প্রতিফলন এগুলি এক ধাঁচের ছিল, আলোক শেষ করে আমরা নেক্সট ক্লাস থেকে চলে যাব ইলেকট্রিক কারেন্টে, একদম সম্পূর্ণ রকমভাবে আলাদা। সেখানে কারেন্টের বিভিন্ন কিভাবে পরিবাহী, অন্তরক, আধান কি, তারপর পোটেনশিয়াল ডিফারেন্স কি, বা ইলেকট্রিক পোটেনশিয়াল কি, মানে তড়িৎ, যদি আমরা করি তড়িৎ প্রবাহ কি, এগুলি সব আমরা জানব। বিভিন্ন সার্কিট নিয়ে আলোচনা করব, কোনো একটা সার্কিটের পজিটিভের সঙ্গে নেগেটিভ, ব্যাটারির পজিটিভ নেগেটিভে দিলে কি হয়, সার্কিটগুলি কিভাবে বানাতে হয়, এগুলি সম্পর্কে আমরা জানব। সম্পূর্ণ ভিন্ন জায়গাতে আমরা নেক্সট ক্লাস থেকে যাব, ইলেকট্রিক কারেন্ট। সবাই প্রস্তুত থাকবে। আর আজকে যেহেতু লাস্ট ক্লাসে ম্যাগনিফিকেশন সম্পর্কে আমি কথা বলেছিলাম, তাই ম্যাগনিফিকেশন সম্পর্কে আরেকটু বুঝিয়ে দিচ্ছি। তোমার কাছে দেওয়া আছে, খুব ভালো করে বোঝো, 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বস্তু। তুমি কিন্তু এখন বস্তু দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্ব কিছু পাওনি, তুমি শুধু পেয়েছো 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বস্তু। সেটাকে 8 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তর লেন্স থেকে 12 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। সৃষ্ট প্রতিবিম্বের অবস্থান এবং দৈর্ঘ্য প্রকৃতি তোমাকে বের করতে হবে। বেশ ভালো, তুমি নিজেই বুঝবে এখন কি করতে হবে তোমাকে। সাত সেন্টিমিটার দৈর্ঘ্যের বস্তুকে 8 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্যটা কার? উত্তর লেন্সের। উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য মানে কি হয়ে যাবে? f + 8 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার দূরে রাখা হলো, ঠিক আছে। বস্তু দূরত্ব তোমাকে দিয়ে দিয়েছে, তাহলে উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব একটু আগে বোঝালাম কিভাবে হয়, সেটা -12 হয়ে গেল। এখন বলছে যে সেখানে তুমি আরেকটা জিনিসও জানো, তোমাকে যে বস্তুর দৈর্ঘ্যটা দেওয়া হয়েছে সেটাকে আমি একটু দূরে লিখে রাখছি। সেটা হচ্ছে যেমন এই যে তার যে বস্তুটা তুমি ইউজ করছো তার দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার তোমাকে দিয়ে দিয়েছে, এটা আমি দূরে রেখে দিলাম। এটার কাজ পর, এফ জানলে ইউ জানলে, এখন আমি ভি বের করবো। এখানে দেখো 1/v, আমি সব ভ্যালুগুলি বসানোর পরে আসলো কি 1/v = 1/24। তাহলে v কত আসছে? 24, মানে +24 পজিটিভ। তাহলে তুমি তো নিজেই বুঝতে পারছো +24 আসলে কি কি হতে পারে। এখন তুমি জেনে গেছো কি v হচ্ছে তোমার 24 সেন্টিমিটার, u হচ্ছে -12 সেন্টিমিটার। তাহলে ম্যাগনিফিকেশন m = আমরা কি জানি? h'/h, the ratio of the size of the image and ratio of the size of the object. h'/h = তুমি লিখতে পারো v/u, এটাও তুমি লিখতে পারো। তাহলে h' তুমি জানো না, h জানো, v কত জানো তুমি? 24, আর u কত জানো? -12। h = -14 সেন্টিমিটার। এবার হচ্ছে বোঝার বিষয়, h' পেয়ে গেছো -14, মাইনাস কি হবে? প্রিন্সিপাল এক্সিসের নিচের দিক। বুঝতে পেরেছো? কারণ আমরা জানি আমরা যখন মাইনাস ধরি তখন কি, তখন এটা অবশীর্ষ। সমশীর্ষ হলে কি হতো? উপর দিকে হতো। যেহেতু এটা মাইনাস ধরেছি আমরা, সেটা হচ্ছে অবশীর্ষ। এইভাবে করে যখন ভি ইউ যে কোনো একটা বের করে তোমাকে যদি ম্যাগনিফিকেশন বের করতে হয় বা বিবর্ধন বের করতে হয়, সেখানে একটা বস্তুর যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তুমি পরেরটা দিয়ে
তার প্রতিবিম্বের সেই উচ্চতাটা বের করতে পারবো, এবং এর থেকে তুমি বুঝতে পারো যে প্রতিবিম্ব কিভাবে আছে, সেটা কি অসৎ প্রতিবিম্ব না সৎ প্রতিবিম্ব, সেটা কি সমশীর্ষ না অবশীর্ষ, এভাবে করে তুমি বের করতে পারো। তো এইভাবে আমাদের প্রত্যেকটা পার্টির থেকে প্রত্যেকটা জিনিস আমরা ছোট ছোট করে আলোচনা করলাম। এখান থেকে আমার মনে হয় না আর কিছু বাদ আছে। এরপরেও যদি কোনো কিছু তোমাদের জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু টপিক রিলেটেড থাকে বলে রাখবে, আমি কোশ্চেন্সগুলি লিখে রাখবো বা নোট করে রাখবো, এনিহাও এগুলি কোশ্চেন্স অ্যান্সার দেওয়ার চেষ্টা করা হবে। আর আগামী দিন থেকে কিন্তু আমরা ইলেকট্রিক কারেন্ট পুরোপুরি আলাদা একটা ব্যাপারে চলে যাচ্ছি, ইলেকট্রিক কারেন্টে চলে যাব। তো এই নিয়ে আজকে একটু বলে রাখছি, ইলেকট্রিক কারেন্টের ক্ষেত্রে তোমাদের যে চ্যাপ্টার ইলেকট্রিক কারেন্ট তড়িৎ শুরু হবে, সেখানে আমরা তড়িৎ প্রবাহ সম্পর্কে পড়ব, বর্তনী সম্পর্কে পড়ব, তড়িৎ বিভব পার্থক্য, তারপর রোধ, বৈদ্যুতিক ক্ষমতা, তারপর বিভিন্ন নিউমেরিক্যাল এক্সাম্পল আর বিভিন্ন ছোটোখাটো কোশ্চেন, সব কিছু আমরা আলোচনা করব। তো আজ পর্যন্ত আজকে এতটুকুই রাখছি। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ। আশা করি আজকে ম্যাডাম যে বিষয়টা নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করেছি সেই বিষয়টা তোমরা খুব ভালো করে বুঝেছো। আশা করি পরবর্তী ক্লাসগুলো একদম মনোযোগ সহকারে শুনবে এবং খাতায় নোট করে রাখবে। তবে আজকের মতন আমাদের এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি। এতক্ষণ বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মৃণালিনী এএনএম। নমস্কার। নমস্কার। করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে
এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19 এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খোলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার।